তাদের নমস্কার, শ্রদ্ধা এবং ছোটদের আমার স্নেহ ভালোবাসা। আমি ইন্ট্রোডাকশন আর যাচ্ছি না, ভাই একটু বেশি বলে ফেলেছে আমার অনেক কিছু নিয়ে। গুণ তো আমাদের প্রত্যেকে একটা গুণ নিয়ে এসেছি, যে গুণ নিয়ে আলোচনা হবে। তো যেগুলো নিয়ে মেন কথা বলার, আমি যেগুলো নিয়ে কাজ করছি এগুলো সবগুলোই মোটামুটি ইনক্লুডেড এই বইগুলো। তো এগুলো আমি বলবো সবাইকে পরবর্তী সময়ে এই বইগুলোর সঙ্গে রেখে লাইন বাই লাইন একটু পড়াশোনা করার, কারণ আমাদের তো জানার শেষ নেই। তো আমি এখানে যৌগিক চিকিৎসার মূল যে জায়গাটা থেকে শুরু করব। এটা যৌগিক চিকিৎসা ও দ্রব্যগুণ, নিচে লেখা আছে শ্রী প্রভাত রঞ্জন সরকার। ঠিক আছে, আমরা একটু ডিসকাস করি এখান থেকে, চ্যাপ্টারগুলো থেকে। যেটা হচ্ছে, আচ্ছা আমরা আলোচনাটা এইভাবে করব যে যদি কারো কোশ্চেন থাকে পার্টিকুলার কোনো বিষয়ে ডিজিজ নিয়ে, তো সেগুলো নিয়ে কোশ্চেন লিখে রাখতে পারেন, পরবর্তীতে আমরা শেষে আলোচনা করব। প্রথমেই ক্ষমা চেয়ে নিচ্ছি আমাদের বিলম্ব হওয়ার জন্য। কারণটা হলো, যদিও এটা কারণ বলা যাবে না, আমি বলতে পারি তৃতীয় হাত। দুটো হাতের পরে আরেকটা হাত থাকে না, অজুহাত। হ্যাঁ, অজুহাত বলতে পারি, কারণ আমরা একটা বিশেষ কাজ করছিলাম এখানকার জন্যই, সেটা পরে আপনারা উপলব্ধি করবেন। তো সেই জন্য আবারও ক্ষমা প্রার্থী। এখানে প্রথম যে চ্যাপ্টারটা আছে অজীর্ণ ডিসপেপসিয়া। তা আমরা মূলত কেমন পড়াশোনা করতাম, যে পেটের সমস্যা হলে কি আসন করা যায় আর কি কি খাওয়া যায় এগুলো। তা আমি ওর থেকে ডিপে গিয়ে দেখলাম যে এখানে যে লক্ষণ আছে এবং লক্ষণের সঙ্গে কারণ ব্যাখ্যা আছে। তাই কারণটা থেকে আমি শুরু করি। কারণটা হচ্ছে এখানে স্পষ্টভাবে যেটা মেডিকেল সিস্টেমে ব্যাখ্যা করতে হয় সেটাই বাবা এখানে ব্যাখ্যা করেছেন। খাদ্য পাচক পিত্তরসের সাহায্যে সরসপিণ্ডে পরিণত হবার পর রক্তে রূপান্তরিত হয়। এই লাইনটা হচ্ছে ভেরি ইম্পর্ট্যান্ট, সবাইকে মনে রাখতে হবে। খাদ্য পাচক পিত্তরসের সাহায্যে, পাচক পিত্ত মানে ডাইজেস্টিভ। যে মেডিকেলের কেউ আছে নাকি এখানে, এই ডাক্তার বাইরে ছাড়া? হ্যাঁ, থ্যাংক ইউ। তা খাদ্য মানে আমরা যে খাবারটা খাই, ফুড, FOOD ফুড। আমি একটু মাঝে মাঝে লিখবো FOOD। আমি এটা এরকম করে লিখছি এই জন্য, পরে আমার ব্যাখ্যা আছে। তো খাদ্য পাচক পিত্তরসের সাহায্যে সরসপিণ্ডে পরিণত হবার পর রক্তে রূপান্তরিত হয়, এটা মাথায় রাখতে হবে। এটা ভেরি ইম্পর্টেন্ট। আমরা যে খাবারটা খাই সেটা ডাইজেস্টিভ এনজাইমের সঙ্গে মিশে সরসপিণ্ডে পরিণত হয়, তারপরে সেটা রক্তে রূপান্তরিত হচ্ছে। তাহলে ওখান থেকে ফুড থেকে কি আসছে? ব্লাড। এটা হচ্ছে রক্ত, ঠিক আছে। এবার এই রক্তের যে রূপান্তর হয় তার আগে কতগুলো আছে? খাদ্য আসলো এখানে, খাদ্য, এখানে আসবে রস। এরকম করে যদি ভাগ করা হয় তাহলে আসবে খাদ্য, রস, রক্ত, মাংস, মেদ, অস্থি, অস্থিমজ্জা এবং লিম্ফ। সপ্ত ধাতু বলা হয়, ঠিক আছে। আমি মোটামুটি বলে দিলাম সপ্ত ধাতু। তাহলে ফুড যে ট্রান্সফরমেশন হয়, সেই ট্রান্সফরমেশনটা এখানে একটা বলা হলো। এবং এটা আমি বলবো দেখে নিতে ইন্টারনেটে বা আয়ুর্বেদের এগুলোতে, সাইটগুলোতে। এখন এটা মোটামুটি গ্লোবালি রিকগনাইজ যে ফুডের ট্রান্সফরমেশন কিভাবে হয় এবং তার উপরে মানুষের বৃত্তি, তার চিন্তা ভাবনা অনেক কিছু ডিপেন্ড করে। ওটা একটা আলাদা বিষয়। তো এখানে আসলাম যে খাদ্য পাচক পিত্তরসের সাহায্যে সরসপিণ্ডে পরিণত হবার পর রক্তে রূপান্তরিত হয়। তাহলে ফুড থেকে ব্লাড আসছে। ব্লাডটা হচ্ছে আমাদের শরীরের ফুয়েল, যেটা দিয়ে আমরা ট্রান্সপোর্টেশন সিস্টেম, আমাদের সমস্ত কমিউনিকেশনগুলো হয়। আমরা যে মেডিসিন খাই, অ্যালোপ্যাথিক সিস্টেমে মেডিসিন খেলে, যারা অ্যালোপ্যাথিক সিস্টেমে কাজ করে তারা জানবে, আমরা মেডিসিন যদি ইনটেক করি, সেই মেডিসিনটা ব্লাডের মধ্যে দিয়ে যায় এবং কাজ করে। কোনো একটা মেডিসিন ধরে নিলাম 25 mg বা 100 mg, ওই মেডিসিনটা কি পুরোপুরি শরীরে ইনটেক করতে পারে, নাকি কিছুটা পার্সেন্টেজ কিডনি ফিল্টার করে বের করে দেয়? কতটা পার্সেন্টেজ বডি নিতে পারে? তো এটা জানা যায় যে খাদ্যগুলো আমরা গ্রহণ করি তার 80% আর কি ওয়েস্ট হয়ে যায়। হ্যাঁ, এটা মোরলেস 75% মেডিসিনটাই কিডনি দিয়ে বার হয়ে যায়, 25% বডি নিতে পারে। তাহলে কতটা এক্সট্রা মেডিসিন আমরা নিই। এবার এটা নিয়ে আমি কিছু স্টাডি করেছি, যেগুলোতে হচ্ছে যে এমন কিছু ফুড হ্যাবিট আছে, এখানে পরের লাইনে আছে, এই রক্ত দেহের সর্বাপেক্ষা গুরুত্বপূর্ণ ধাতু। তার মানে রক্তটা হচ্ছে
সর্বাপেক্ষা গুরুত্বপূর্ণ, এর থেকে আর বেশি গুরুত্বপূর্ণ অন্য কিছু নেই, সর্বাপেক্ষা। আচ্ছা, ফলমূল শাকসবজি বিভিন্ন ক্ষার জাতীয় বস্তু জীর্ণ হবার পর রক্তে ক্ষারের ভাগ বৃদ্ধি করে, তার ফলে রক্তের সজীবতা রক্ষিত হয়। কি বলা আছে? ফলমূল শাকসবজি ও বিভিন্ন ক্ষার জাতীয় বস্তু জীর্ণ হবার পর, মানে ডাইজেশনের পরে, হজমের পরে রক্তে ক্ষারের ভাগ বৃদ্ধি করে। কি বাড়ছে? ক্ষার। ক্ষারটাকে আমরা ইংরেজিতে কি বলতে পারি? অ্যালকালাইন। ঠিক আছে। আচ্ছা, ক্ষারের অপোজিটটা কি হবে? অম্ল। অম্ল। এটাকে কি বলতে পারি? অ্যাসিড, তাই তো? আচ্ছা, এই ধারণাটা ক্লিয়ার করতে হবে। তার মানে এখানে একটা পারসেপশন আসছে, একটা ধারণা আসছে যে ফলমূল শাকসবজি বিভিন্ন ক্ষারজাতীয় বস্তু হজম হওয়ার পরে রক্তে ক্ষারের ভাগ বৃদ্ধি করে ও তার ফলে রক্তের সজীবতা রক্ষিত হয়। আমি ডবল করে বলছি এই জন্য, যাতে সবার বুঝতে সুবিধা হয়। তাহলে রক্তের ক্ষারের ভাগ বৃদ্ধি করে রক্তের সজীবতা রক্ষিত হয়। তার মানে রক্তটাকে যদি সজীব রাখতে হয়, রক্তটাকে যদি আমাকে পরিশোধিত রাখতে হয়, বিশুদ্ধ রাখতে হয়, দ্যাট মিনস আমাকে কি করতে হবে? ফলমূল শাকসবজি ও বিভিন্ন ক্ষারজাতীয় বস্তুগুলো বেশি করে ইনটেক করতে হবে। এটা পরিষ্কার তো? কেন? কারণ আমাদের রক্তের পিএইচটা কত? ক্ষার ধর্ম মানে কি? আমরা যদি এটাকে দেখি, এটাকে পিএইচ বলে। হ্যাঁ, 7.4 থাকে, তাই তো? এবার এর থেকে যদি কম হয় আর এর থেকে যদি বেশি হয়, এর থেকে কম হলে কি হবে? অ্যাসিডোসিস হবে। আর যদি বেশি হয় অ্যালকালোসিস হবে, ক্ষারীয় হবে। তো এটা ব্যালেন্স রাখতে হবে। এই ব্যালেন্স রাখার কাজটা আমাদের শরীরে কে করে? আমি একটা দাদার কাছ থেকে শুনছিলাম যে আমাদের শরীরে এমন একটা অর্গান আছে, যে অর্গানটা এই বিষয়ে খুব সিরিয়াসলি কাজ করে, পিএইচ মেনটেনের ব্যাপারে। হ্যাঁ, আমরা দুটো অর্গান আছে, দুটো তিনটে হতে পারে, চারটা হতে পারে। সেই অর্গানটা বডির এই পিএইচ লেভেলটাকে মেনটেন করে, মানে রক্তের পিএইচ লেভেলটাকে মেনটেন করে। সেটা কি? না, এটা হচ্ছে কিডনি। দাদা আমি ঠিক বলছি তো? কিডনি হচ্ছে রক্তের অম্লত্ব গাঢ়ত্বটাকে মেনটেন করে। আমরা যদি মনে করি যে আমি ভাত খেয়ে নিলাম একটু বেশি, তেল খেয়ে নিলাম বেশি, তো কিডনি ওটাকে চেষ্টা করে। এবার কন্টিনিউয়াসলি যদি এটা চলতে থাকে, তখন কিডনি ফেল টু মেনটেন দ্য অ্যাসিড অ্যালকালাইন ব্যালেন্স। ওটাকে কি বলছে? অ্যাসিড অ্যালকালাইন ব্যালেন্সটা মেনটেন করতে কিডনি ফেল করে যায়। ঠিক আছে? তাহলে ফুড হ্যাবিট কি করে আমাদের এটাকে ব্যালেন্স করবে? সেই জন্য গুরুদেব লিখেছেন এখানে, ফলমূল শাকসবজি ও বিভিন্ন ক্ষারজাতীয় বস্তু জীর্ণ হবার পর রক্তে ক্ষারের ভাগ বৃদ্ধি করে ও তার ফলে রক্তের সজীবতা রক্ষিত হয়। এই সজীবতার জায়গাটাই আসছে এই পয়েন্টটা। রক্তটাকে যদি আমাকে সজীব রাখতে হয়, দ্যাট মিনস পিএইচ লেভেলটাকে ব্যালেন্স করতে হয়, তাহলে আমাকে ফুড হ্যাবিটের মধ্যে ফলমূল শাকসবজি বিভিন্ন ক্ষারজাতীয় বস্তুগুলো খেতে হবে, যেটা হজম হয়ে রক্তের পিএইচটাকে মেনটেন করবে। আচ্ছা, এবার পরের লাইনে আসছে চর্বি ও শর্করা জাতীয় খাদ্য। চর্বি তাহলে কি? চর্বি আর হচ্ছে শর্করা, এই দুটো খাবার বলছে। চর্বি ও শর্করা জাতীয় খাদ্য রক্তে অম্লভাগ বৃদ্ধি করে। বোঝা গেল? আচ্ছা, এবার এটা এমন নয় যে গুরুদেব শুধু বলেছেন, এটা কিন্তু মেডিকেল সায়েন্সেরই কথা। ঠিক আছে? যদি এগুলো নিয়ে কারো কোয়েশ্চেন থাকে তো লিখে রাখতে পারে, পরে আমরা এগুলো নিয়ে আরো কোয়েরিজ করবো। তো চর্বি ও শর্করা কোনগুলো? চর্বি কি কি হতে পারে? হ্যাঁ, না ওইটাই তৈলাক্তটাই, ঘি, তেল, বাটার, এই সবগুলো হচ্ছে চর্বি। কিন্তু বাটার বা যেগুলো ওই তোমার দুগ্ধ থেকে আসছে, সেগুলোর অ্যালকালাইন কোয়ালিটি আছে। ঠিক আছে? এখানে চর্বি বলতে অ্যানিম্যাল ফুডের থেকে চর্বি যেটা আসে, এবং যেটা ডাইরেক্টলি আমরা ফ্যাটি অ্যাসিড বা তেল খাই, সেই চর্বির কথা বলা হচ্ছে।
চর্বি ও শর্করা জাতীয় খাদ্যে রক্তে অম্লভাগ বৃদ্ধি করে। তাহলে আমরা মনে করি যে ডেলি 4টা আইটেম খাই, ভাত আর সঙ্গে আরো কিছু খেলাম, যেগুলো খাওয়া হচ্ছে তার সঙ্গে তেলের পরিমাণ কতটা খাচ্ছি সেই অনুযায়ী আমার শরীরে অ্যাসিডিটি প্রতিদিন তৈরি হবে। আচ্ছা, এবার ভাতটা খেলাম, ভাতটা ভাবার কোনো কারণ নেই যে ওটাতে অ্যাসিডিটি হবে না, ওটা কি শর্করা। সুতরাং শর্করা থেকে কি হতে পারে, অ্যাসিডিটি হতে পারে। সুতরাং কি হতে পারে, যখনই অ্যাসিডিটি বাড়বে, আমাদের খাবারগুলো এখন আমরা একটু দেখে নিই মানে আজকে যে কোনো একজন বলুন তো আজকে কি খেয়েছেন, নাম করে করে বলুন, যে কোনো একজন, কেউ একজন বলুন, বলুন। খিচুড়ি। আচ্ছা, খিচুড়ি তেল দিয়ে রান্না হয়েছিল? আচ্ছা, ডাল ছিল? চাল ছিল? আচ্ছা, তেল? আচ্ছা, আর মশলা? মশলার মধ্যে শুকনো লঙ্কা, কাঁচা লঙ্কা। আচ্ছা, ঠিক আছে। এমনি আমরা যেটুকু জানলাম, চাল, তেল, বেশিরভাগ সময় খিচুড়িতে চালের পরিমাণ বেশি থাকে, তাই তো? তাহলে শর্করা, চর্বি, প্রোটিনটা কোন ডাল সেই হিসেবে প্রোটিনটা অম্লধর্মী হয়। প্রোটিনের আবার এখানে আলাদা ভাগ আছে। এমনি আমি ওটাকে মাঝে রাখলাম যে শর্করা এবং চর্বি থাকছে। তাহলে শর্করা যদি চাল বেশি থাকে তার মানে অ্যাসিডিটি ডমিনেট করছে। আচ্ছা, এবার আমরা ক্যালকুলেট করি সকাল থেকে কতটুকু পরিমাণ আমরা জল ইনটেক করেছি। আমি একটা পরে ডেমনস্ট্রেশন দেখাবো। আমাদের প্রতিদিন যেটুকু জল ইনটেক করার কথা, জল খাওয়ার কথা, পানি, ঠিক আছে, সেখানে দেখা যাবে যে আমাদের পরিমাণ মতো এখন অবধি, এই সময় অবধি, এখন 3টা বাজে, 3টা অবধি আমরা কতটুকু জল পানি পান করেছি একটু বলুন তো। এই যে যারা খিচুড়ি খেয়েছেন বলুন। মোটামুটি একটা অ্যাপ্রক্সিমেট 3 থেকে 5.5 গ্লাস। 4 গ্লাস। আচ্ছা, 4 গ্লাস। 4 গ্লাস যদি গ্লাসটা যদি এরকম হয় তাহলে 300 মিলি হবে, 300 350। তাহলে 4 গ্লাস হলে 1200। 1 লিটার আমি 1.5 লিটারই ধরলাম, ঠিক আছে, 3টা অবধি। এরপরে যে সময়টা সেটা অবধি কতটুকু জল পান করতে পারি, পানি পান করতে পারি? ঠান্ডা আছে। আর 1 লিটার ধরে নিলাম, ঠিক আছে, হবে না অতটা, কিন্তু ধরে নিলাম, ঠিক আছে। খাবারের সঙ্গে, খিচুড়ির সঙ্গে সবটা মিলে, ফল টল সব কিছু মিলে ধরে নিলাম 2.5 লিটার, ঠিক আছে। এবার এই পানি আমাদের শরীরে ব্যক্তি বিশেষে ডিপেন্ড করে কার কতটুকু পানি পান করা দরকার। হ্যাঁ, সেটা ডিপেন্ড করবে, আমি একটা পরে ফর্মুলা বলে দেবো কার কতটুকু পানি পান করতে হবে, হাইট এবং তার বডি মাস এগুলো নিয়ে। তো ওগুলো আমার মোটামুটি কিছু আছে যেগুলো আমি বলতে পারি। এখানে আমি একটা গ্যাপ রেখেছিলাম এই ফুডের এখানে এবং ব্লাডের এখানে, আমি একটা লিখে দিই। এটা হচ্ছে, আমি নিজে এটা ভেবেছি, ফুয়েল, এটা অপারেট, এটা এমন যে এরকমই হতে হবে, অন্য কিছু হতে পারে, কিন্তু আমি এরকম করে বানিয়েছি। ডিভাইস, হ্যাঁ, ডিভাইস। তাহলে কি হলো, ফুয়েল টু অপারেট ওন ডিভাইস, মানে প্রত্যেকের এই ডিভাইসটা নিজের যার ডিভাইস আছে সেই ডিভাইসটাকে অপারেট করার জন্য, চালনা করার জন্য ফুয়েল দিতে হয়। আমাদের যারা এখন মোটর সাইকেলে এসছে বা এই গাড়িতে করে এসছে, তাদের গাড়িতেও ফুয়েল দিতে হয়, আমাদের এই ডিভাইসটাতেও ফুয়েল দিতে হয়। তা আমার প্রত্যেকের, এমন নয় যে আমি যে খাবারটা আমার জন্য ফিট হবে সেটা সবার জন্য ফিট হবে, তাও না, কিন্তু ব্যক্তি বিশেষে তার নির্ভর করছে তার শরীরের পিএইচ, তার বডির ব্লাডের পিএইচ কত, তার উপর ডিপেন্ড করে তার খাদ্যটা নির্বাচন হবে। সেই জন্য এখানে ডিপেন্ড করে ব্লাড গ্রুপ, তার শরীরের বিএমআই, এগুলো চলে আসুন। তাহলে ফুয়েল টু অপারেট ওন ডিভাইস মানে আমার ডিভাইসটা প্রত্যেকের নিজস্ব যে বডি তার অনুযায়ী তার খাদ্যটা নির্ধারণ করতে হবে, ঠিক আছে। সেটা কতগুলো ক্যারেক্টারিস্টিক আমি বলবো, যেখান থেকে আমরা নিজেরাই ঠিক করে নিতে পারবো কার কি খাবার হতে পারে, ঠিক আছে। আচ্ছা, পরের লাইনে যাই। রক্তে এই অম্লভাগের পরিমাণ মাত্রাধিক হয়ে গেলে, যেখান থেকে চর্বি ও শর্করার কথা বলা হলো, চর্বি
ও শর্করা। এই চর্বি ও শর্করার ফলে অ্যাসিডিটি বাড়ে, রক্তে অম্লভাগ বাড়ে, যেখানে বলা হচ্ছে যদি রক্তে এই অম্লভাগের পরিমাণ মাত্রাধিক হয়ে যায়, এই মাত্রাধিকটা কি 7.4 ব্যালেন্স করতে হবে, তার থেকে যদি এটা অনেক কমে যায়, 7 নিচে চলে যায় বা 5.6 হয়ে যায়, সেই ক্ষেত্রে কি হতে পারে সেটা বলছে। অম্লভাগের পরিমাণ মাত্রাধিক হয়ে গেলে দেহের রক্ত পরিষ্কারক যন্ত্রগুলি, ওই যে বলছিলাম না রক্ত পরিষ্কারক যন্ত্র, কি বলছিলাম, কিডনি আছে, আরো আছে কি লিভার, প্লিহা, এগুলো আছে, ঠিক আছে, হৃৎপিণ্ড। তাহলে এদের উপরে কি হয়, যদি অম্লভাগ বেড়ে যায়, যারা রক্ত, আমি মনে করি এই ঘরটার কথা, ঘরে দাদা একা থাকেন, ঠিক আছে, এবার আমরা সবাই আজকে মনে করি যে কিছু খাওয়া দাওয়া করলাম, খেয়ে দিয়ে পাতা যা কিছু আছে সব ওখানে ফেলে রেখে দিলাম, তাহলে দাদার ক্ষেত্রে পরিষ্কার করা চাপ পড়বে কিনা? অবশ্যই পড়বে। আর যদি আমরা এমনভাবে খেলাম যে একটা পাতা ফেলবো না, খাবার ফেলবো না, নিজে নিজে খেলাম, পাতাটা নিয়ে একটা জায়গায় সবে প্রত্যেকে ফেলে দিলাম, তাহলে দাদার উপরে কোনো চাপ পড়বে? পড়বে না। এটা উদাহরণটা এই জন্য বললাম। তাহলে আমাদের শরীরে যারা রক্ত পরিষ্কার করছে যে অর্গানগুলো, কি কি, প্লিহা, যকৃৎ, হৃৎপিণ্ড এবং কিডনি, তাহলে আমরা এমন খাবার খাবো যেটা খেলে রক্তে অ্যাসিডিটি বাড়বে না, ফলে এদেরকে কাজ করতে হবে না, পরিষ্কার করতে হবে না। তাহলে সেটা করলে কি হবে, এই অর্গানগুলো রেস্ট পাবে, ফলে এদের বাকি কাজগুলো ওরা করতে পারবে। সেই কাজগুলো কি জানবো। তাহলে এই প্রভৃতির উপর অত্যধিক চাপ পড়ে, রক্ত পরিষ্কারের কার্যে অত্যধিক ব্যস্ত থাকার ফলে তারা ক্রমশ দুর্বল হয়ে পড়ে। তাহলে একটা সময় পরে কি হতে পারে, এই সমস্ত যন্ত্রগুলো লিভার, প্লিহা, যকৃৎ, হৃৎপিণ্ড, কিডনি, এরা কি হবে, দুর্বল হবে। দুর্বল হলে তখন কি হবে, তারপরে শুরু হবে বাকি প্রবলেমগুলো। কি হতে পারে, নম্বর 1 হতে পারে ডায়াবেটিস, নম্বর 2 হতে পারে হার্টের সমস্যা, প্রেসার বাড়বে, এগুলো আসতে থাকবে। তাহলে বিভিন্ন ধরনের, এবার গুরুদেব এখানে সলিউশনটা বলছেন কি, বিভিন্ন ধরনের রসালো ফল, বিভিন্ন ধরনের রসালো ফল নিজের রসে জীর্ণ হয়, তাই তাদের জীর্ণ করবার জন্য যকৃতের পিত্তরসকে বিশেষ পরিশ্রম করতে হয় না। তার মানে আমরা যেমন নিজে নিজেই পরিষ্কার করে নিলাম, সেরকম এমন কিছু খাবার আছে যে খাবারগুলো নিজে নিজে হজম হয়, মানে ওরা নিজের কাজটা নিজেরা করে। তখন কি হবে, এই সমস্ত অর্গানগুলো ওদেরকে পরিশ্রম করতে হবে না, ফলে কি হবে, তারা রিকভারি বা শরীরটাকে মেনটেন করবে, বাকি যে কাজগুলো করতে পারবে। তাহলে বিভিন্ন ধরনের এটা হলো। কিন্তু এখানে গুরুদেব বলছেন যে কিন্তু শ্বেতসার ও শর্করা জাতীয় খাদ্যকে জীর্ণ করতে গেলে মুখনিঃসৃত দ্বারা প্রাথমিকভাবে সাহায্য করে। তাহলে শ্বেতসার এবং শর্করা যেগুলো হজম করার জন্য আমাদের কি করতে হবে, চিবিয়ে খেতে হবে। এখানে একটা পয়েন্ট আছে, মুখনিঃসৃত লালা। তাহলে লালাটা কোথা থেকে আসবে, আমরা যত খাবারটাকে চিবিয়ে খাবো তত লালাক্ষরণ হবে। লালাক্ষরণ হলে কি হবে, ওই শর্করা এবং শ্বেতসারগুলো হজম হওয়াটা শুরু হয়। তাহলে ওখানে শুধু ওটাই নয়, শর্করা শ্বেতসার নয়, ওখানে ফ্যাটও, চর্বিটাও, প্রাথমিক ডাইজেশনটা শুরু হয় এবং শর্করা ও শ্বেতসার। তাহলে এইগুলো, এবার শর্করা এবং শ্বেতসার এগুলো প্রভেদ বুঝতে হবে আমাদেরকে। যেগুলো পাতা জাতীয়, যার মধ্যে গ্লুকোজ থাকে, সেটা একটা শর্করা। আর শর্করা ডাইরেক্টলি চাল বা আনাজ থেকে যেগুলো আসে, আর চর্বি হচ্ছে ফ্যাট যেগুলো। তাহলে সেইগুলো ডাইজেশনটা, প্রাথমিক ডাইজেশনটা শুরু হচ্ছে মুখনিঃসৃত লালা, অর্থাৎ মুখ থেকে। তাহলে আমরা যত বেশি খাবার চিবিয়ে খাবো, ঠিক আছে, যেমন আমি বলি যাদের ওই লুচি পুরি খাওয়ার অভ্যাস আছে, তাদের ক্ষেত্রে লুচি পুরি খাওয়ার অভ্যাস যাদের আছে, তাদের এই সামনে আছে তো জায়গা, সামনে সামনে আছে, সামনে চলে আসে। তো যাদের লুচি পুরি খাওয়ার অভ্যাস আছে, আমরা একটা বিশ্লেষণ করি। লুচিটা বা পুরিটা ময়দা থেকে তৈরি হয়, তাহলে ওটা স্টার্চ আছে, কার্বোহাইড্রেট আছে। আবার তেল দিয়ে ভাজা হলে ফ্যাট আসছে। তাহলে আমরা যখন লুচি পুরি খাই তখন কি করি, ওটাকে মুড়ে নিই, মুড়ে ওর মধ্যে তরকারি বা যা আলুর দম কিছু একটা হলো বা ডাল হলো, ওটা দিয়ে আমরা তারপরে
খায়, কিন্তু ওই খাওয়াটা কিন্তু ঠিকমতো চিবিয়ে খাওয়া হয় না। লুচি পুরি খেলে ঠিকমতো চিবিয়ে খাওয়া হয়? আমরা ওটাকে মুড়ে ওটাকে তরকারি দিয়ে তারপরে চিবিয়ে 2-1 বার কাটলাম, কেটে খেয়ে নিলাম, তাই চিবানো হচ্ছে না। ম্যাক্সিমাম হলে 4 বার কামড় দেওয়া হয়, তার বেশি হয় না। ফলে কি হচ্ছে, ওই খাবারটা প্রথম যে অভ্যাস যে চিবিয়ে খাওয়া, সেখান থেকে শুরু হলো প্রবলেমটা। না চিবিয়ে খাওয়ার ফলে কি হচ্ছে, এই যে আমাদের সিগন্যালিং সিস্টেম আছে, এই নার্ভাস সিস্টেমের সিগন্যাল সিস্টেম, মানে আমি যখন চিবিয়ে খাবো তখন বাকি অর্গানগুলো মেসেজ পাবে যে কি খাবার আসছে, কিভাবে আমাকে এনজাইমগুলো রেডি করতে হবে, কোন খাবারটা দিতে হবে, তাই না? সেই হিসেবে ওরা রেডি হয়ে এনজাইমগুলো সিক্রিয়েট করে এবং ডাইজেশনের ক্ষেত্রে সাহায্য করে। কিন্তু যখন আমি চিবিয়ে খাবো না চিবিয়ে খাবো, তখন কি হবে, আনপ্রিপেয়ার্ড অবস্থায় লিভার বা প্যানক্রিয়াস এরা সেইভাবে এনজাইম পাঠাতে পারবে না। ফলে কি হবে, খাবারটা অজীর্ণই থেকে যায়। ফলে বেশিরভাগ সময় যেটা হয় আমাদের ক্ষেত্রে, বিয়ে বাড়িতে অনেকগুলো মেনু থাকে, একাধিক 4টার বেশি মেনু থাকে। তো সেই সময় কি হয়, বিয়ে বাড়িতে খাওয়ার পরে কার অভিজ্ঞতা আছে বিয়ে বাড়িতে খাওয়ার অভিজ্ঞতা? সবারই আছে। আচ্ছা, বিয়ে বাড়িতে খাওয়ার পরের দিনের অভিজ্ঞতাটা একটু কেউ বলবে? কেউ একজন? কি হয়? হ্যাঁ, গড় হজম। 2 নম্বর, কাজের ক্ষেত্রে অলসতা। আজকে ঠিক আছে, আজকে একটু দেরি করে ঘুম থেকে উঠবো, হ্যাঁ না, বা একটু পরে উঠবো, দেরি করে এসছি, খাওয়াটা একটু অন্যরকম হয়েছে, হ্যাঁ একটু পরেই উঠবো। কাজের ক্ষেত্রে হয় না এগুলো? এটার পিছনে কারণটা কি, বডিতে অ্যাসিডের মাত্রাটা, রক্তে অ্যাসিডের মাত্রাটা কি হচ্ছে, বেড়ে যায়। এই বেড়ে যাওয়ার ফলে কি হচ্ছে, যে রক্তটা সজীব থেকে আমাকে চালনা করতে ভালোভাবে, সেটা চালনা করতে পারছে না। আমার মন চাইলেও করতে পারছে না, শরীরের রক্ত আমাকে সাপোর্ট করছে না। ঠিক আছে? তাহলে এই সব ক্ষেত্রে আমাদের যেটা করতে হবে, যে বিয়ে বাড়িতে গেলে যে সবগুলো আইটেম টেস্ট করতে হবে এরকম কোনো কথা নয়। কি করতে হবে, 1টা 2টো 3টে 4টা, ম্যাক্সিমাম 4টা আইটেম খেতে হবে। আর সঙ্গে হয়তো মাথায় রাখতে হবে যে ফলগুলো নিজের রসে জীর্ণ হয়, টক রসালো ফল, সেগুলো বাড়িতে এসে হলেও খেয়ে নিতে হবে। তাহলে কি হবে, ওই ডাইজেশন প্রসেসটাকে ওগুলো কি করবে, ত্বরান্বিত করবে। অথবা ওইগুলো খেয়ে বিয়ে বাড়িতে যেতে হবে। তাহলে কি হবে না, ওরা ডাইজেশনের প্রক্রিয়াটাকে আরো ত্বরান্বিত করবে এবং আমার শরীরে মেনটেন করার চেষ্টা করবে। তার মানে এই নয় যে বেশি করে আমি ঝাল মশলা তেল সব খেতে বলছি, এরকমও না। এটা আমি জাস্ট একটা সলিউশন বলছি। হ্যাঁ, আচ্ছা, কোশ্চেনগুলো লিখে রাখুন, তাহলে ওগুলো পরবর্তীতে আলোচনা করব। এবার আসছি তাহলে, যে লালা প্রাথমিক সাহায্যে খাদ্যবস্তু দাঁতে চিবানোর ফলে মুখে পরিমাণ মতো লালার নিঃসরণ হয়। যে লালাটা হজমে সাহায্য করে, ওটার পরিমাণ মতো নিঃসরণ হবে যদি খাবারটা চিবিয়ে খাওয়া হয়। আচ্ছা, তারপরে আছে লালা মিশ্রিত খাদ্য পাকস্থলীতে পৌঁছবার সঙ্গে সঙ্গে যকৃৎ মানে লিভার, অগ্নাশয় মানে প্যানক্রিয়াস, তাদের পাচক পিত্তরস নিঃসরণে প্রেরণা পায় বা খবরটা পায়। তাহলে ওরা খবর পাচ্ছে কিভাবে, লিভার এবং প্যানক্রিয়াস যখন ভালো করে খাবারটা চিবিয়ে খাওয়া হবে, তখনই লিভার এবং প্যানক্রিয়াস ওই এনজাইম নিঃসরণ করতে প্রেরণাটা পায়, তারা তৈরি হয় যে না আমাদের এই কাজটা করতে হবে। আর না চিবলে কি হবে, ওরা জানবে না। যেমন এই ঘরটা গেট খোলা আছে, হঠাৎ করে কেউ ঢুকে গেল, আমরা টেরই পাবো না, তাই না? তাই নিয়মটা কি, আগে থেকে দাদাকে জানাতে হবে, দাদা রেডি থাকবে, ঠিক না? সেই রকমই এই শরীরের মধ্যে লিভার প্যানক্রিয়াসকে জানানোর জন্য মুখে আগে আমাকে অন্যভাবে জানানোর দরকার নেই, খাবারটাকে চিবোতে হবে। চিবি নিলে যখন জানতে পারবে, ওরা তখন তৈরি হয়ে ওই ডাইজেস্টিভ এনজাইমগুলো, পাচক পিত্তরসগুলো ক্ষরণ করবে এবং বাকি যে খাবারগুলো যাবে ওদেরকে হজমে সাহায্য করবে। তাহলে এই সিস্টেমটা কি করার জন্য কি বাইরের কোনো ওষুধের দরকার? তাহলে ভাবতে হবে ভুলটা কোথায়। ভুলটা হচ্ছে আমাদের জ্ঞানের অভাব, আমরা নিজের শরীরটাকে ব্যবহার করতে জানি না। তাহলে ব্যবহার করতে শিখতে হবে। সেটা আমরা কিভাবে জানবো? স্টাডির মধ্য দিয়ে, চর্চার মধ্য দিয়ে, ঠিক আছে?
আচ্ছা, এবারে আসি। তাই খাদ্য ভালোভাবে চিবানো না হলে যকৃৎ ভালোভাবে কাজ করতে পারে না, লিভারটা ঠিকমতো কাজ করবে না যদি না চিবানো হয়। আবার বলছে খাদ্যে আমিষের পরিমাণ বেশি থাকলে সেক্ষেত্রে রক্তে অম্লভাগের আধিক্য হেতু শেষ পর্যন্ত অভ্যন্তরস্থ যন্ত্রগুলি দুর্বল হবার পর গ্রহণী নাড়িতে, মানে যেখানে ইন্টেস্টাইনে, যেখানে খাদ্যটা শোষিত হয়, এই ভাষাটা একটু অন্যরকম আছে সাহিত্যিক ভাষা। গ্রহণী নাড়ি, যেখানে খাবারটা পুষ্টিরসটা গৃহীত হচ্ছে, সেটাকে ইন্টেস্টাইনে। সেই ইন্টেস্টাইনে যখন খাবারটা যাচ্ছে না গ্রহণী নাড়িতে পৌঁছায়, তখন তার জন্য দুর্বল অগ্নাশয়, যেখান থেকে প্যানক্রিয়াসের ডাইজেস্টিভ এনজাইমগুলো মিশে যাচ্ছে খাবারের সঙ্গে, সেই খাবারের সঙ্গে ঠিকমতো মিশতে পারছে না। তার কারণটা হচ্ছে যে ওই আমিষের পরিমাণ বেশি থাকার ফলে অম্লধিক্য হচ্ছে, অ্যাসিডিটি বেড়ে যাচ্ছে। যখনই অ্যাসিডিটি বাড়ে, প্যানক্রিয়াসের যে এনজাইমগুলো তাদের ক্যারেক্টারিস্টিকটা হচ্ছে ক্ষারধর্মী, অ্যালকালাইন। ঠিক আছে, যত ডাইজেস্টিভ এনজাইম আছে এক্সেপ্ট পাকস্থলী, বাকি সবগুলো হচ্ছে ক্ষারধর্মী বা অ্যালকালাইন। ঠিক আছে, আমাদের বডির এই জন্যই আমাদের শরীরের রক্তের পিএইচটা হচ্ছে 7.4। কারণটা হচ্ছে বাকি সমস্ত জায়গায় এক্সেপ্ট পাকস্থলী সমস্ত জায়গার এনজাইমগুলোর পিএইচ লেভেলটা হচ্ছে 7.4-এর উপরে, ক্ষারীয়। সেই কারণে রক্তের পিএইচটাও ক্ষারীয়। এবার আমরা উল্টোপাল্টা খাবার বা সিস্টেমের ভুলের জন্য যদি ঠিক না করতে পারি, তাহলে কি হবে, ওই ক্ষারধর্মী এটা চেঞ্জ হয়ে যায়। তখন কি হবে, ওই যে বলছে যে প্যানক্রিয়াস তখন কি করবে, যথোপযুক্ত পাচক পিত্তরস নিঃসরণ করতে পারবে না, অ্যাসিডিটি বেড়ে যাচ্ছে। তো যেটুকু পরিমাণ ক্ষারীয় দরকার সেটুকু দিতে পারবে না, তার কারণ হচ্ছে বেশি পরিমাণে আম্লিক খাবার পাঠিয়ে দেওয়ার কারণে। তার ফলে ওই অর্ধজীর্ণ খাদ্য পূর্ণভাবে রসে পরিণত হয় না। তাহলে খাদ্যটা যখন অজীর্ণ থেকে যাচ্ছে, সেটা রসে পরিণত হচ্ছে না, ফলে কি হবে, ইন্টেস্টাইনে যেখানে রক্তটা আমাদের সতেজ ব্লাড তৈরি হবে, সেখানে গিয়ে ওই কি বলে, ওই যে খাবারের যে ক্ষারীয় যেটা মিশে গিয়ে তৈরি করবে এনজাইম বা রক্তটাকে বিশুদ্ধ করবে, সেটা হতে পারছে না, এই প্রসেসে বাধা থাকছে। ফলে কি হচ্ছে, দিনের পর দিন এটা হতে গিয়ে রক্তের পিএইচটা কমতে থাকে, ফলে রক্তটা আম্লিক হয়ে যায়। তখন কিডনিও আর কাজ করতে পারে না। এবার আম্লিক যখন হয়ে যায়, তখন হচ্ছে রোগের বাসা, ওখান থেকে ডিজিজ শুরু হয়। তাহলে আমাদের মাথায় রাখতে হবে, এটা যদি মেনটেন করতে হয়, সূত্র এখানে দেওয়া আছে, আমি আরও ভালো করে বুঝিয়ে দিচ্ছি। তাহলে ওই অজীর্ণ খাদ্য গ্রহণাদি ধীরে ধীরে পচে যেতে থাকে, তার দ্বারা অন্ত্রের গতিপথ আংশিকভাবে রুদ্ধ হয়ে যায়, তারপরে কোষ্ঠকাঠিন্য বা অজীর্ণ সমস্তগুলো রোগগুলো আসতে থাকে। এই দূষিত অর্ধজীর্ণ খাদ্য বিষাক্ত গ্যাস সৃষ্টি করে, যা দেহে শ্বাস প্রশ্বাস ও বায়ুকে দুর্গন্ধ করে দেয়। শ্বাস প্রশ্বাস ক্রিয়া সেই বায়ু বিশুদ্ধকরণে অক্ষম হয়ে পড়ে ও অর্ধজীর্ণ খাদ্য রক্তের অম্লভাগকে অত্যধিক পরিমাণে বাড়িয়ে দেয়। এই অবস্থার নামই হচ্ছে ডিসপেপসিয়া। আমরা এখান থেকে আসলাম। তাহলে এবার বলবে যে দাদা এটা শুধু একটা রোগের ক্ষেত্রে না, এখানে গুরুদেব ব্যাখ্যা করেছেন, এখান থেকে কিন্তু রোগের সূত্রপাত। তাহলে এই যৌগিক চিকিৎসার প্রথম চ্যাপ্টারের এটা পুরোপুরি শেষ হয়নি, আরও অনেকগুলো জিনিস আছে, আমি এটাকে একটু রিভিউ করে নিই। টাইমটা একটু মাঝে মাঝে দেখবো আমি, 3:11। আমরা কতক্ষণ কন্টিনিউ করতে পারি এটা, কারণ দাদারও একটা আলোচনা সভা আছে বলছিলেন, কোন ইউনিভার্সিটি কেউ আসবে। আচ্ছা, দাদার আলোচনাটা 6টার পরে এখানেই কি এক জায়গায়? আচ্ছা, তা আমরা মোটামুটি আমি একটু টাইম চেয়ে নেব, আধা ঘন্টায় করে। তো আমরা এখান থেকে আবার একটু রিভিউ করে নিই, প্রথম শুরু থেকে যেটুকু আলোচনা হলো সেটা একটা রিভিউ করি। যে আমাদের শরীর, আচ্ছা এখানে খাদ্য আছে, এই খাদ্যটাকে আমি আর কয়েকটা জায়গায় ভাগ করব, ঠিক আছে? কি ভাগ? এটা তো শারীরিক ব্যাপার, শরীরের খাদ্য, ঠিক আছে? এই খাদ্যটা হলো বডির জন্য, ঠিক আছে? আচ্ছা, এরকম কি আর কোনো খাদ্য হতে পারে? মনের কি কিছু খাবার হতে পারে?
শরীরের খাবার হলে একটা, মনের কি কিছু খাবার হতে পারে, বা খাবারের সঙ্গে মনের কি কিছু সম্পর্ক আছে? হ্যাঁ, আছে। আচ্ছা, আর কি হতে পারে? শরীরের খাবার হলো, মনের খাবার হলো, আর কি খাবার হতে পারে? আত্মার খাবার। আমার আমার খুব ভালো লেগেছিল, এই ভোর ওকে জিজ্ঞেস করছিলাম যে তুমি সাধনা কেন করো, তো আপনার কথা বললো যে দাদা বলেছিল যে আত্মার খাবারের জন্য সাধনা করতে হয়। তা সাধনার খাবার হচ্ছে, সাধনা হচ্ছে সোল বা আত্মার খাবার। হ্যাঁ, এই তিনটেই আসবে, কারণ এই যৌগিক চিকিৎসাটা ভালো করে ডিটেলসে পড়লে দেখা যাবে এখানে শেষের দিকে, যেগুলো আছে, জলপান বিধি, ঠিক আছে, তারপরে হচ্ছে আমাদের সাংসারিক জীবন, মৃত্তিকা প্রলেপ, আতপ স্নান মানে রৌদ্র লাগানো, যেটা আমরা বেশি করে শিখেছি যখন কোভিড এসেছিল, তখন রৌদ্রটাকে খুব আমরা চিনতে পেরেছি বেশি করে, না? রৌদ্র লাগানো, ভিটামিন ডি নিতে হবে। আচ্ছা, তারপরে আছে আতপ স্নানের পাশাপাশি আছে বায়ু সেবন, ঠিক আছে। বায়ু সেবনটা কি? এই যে ওয়াকিং করা, আমরা ইনহেল করছি, ব্রিদিং নিচ্ছি, সেটা। উপবাস বিধি, মানসিক সুচিতা, এটা আসবে এখানটায়, ঠিক আছে। আর তার জন্য আসবে যম সাধনা, নিয়ম সাধনা, ঠিক আছে, যম নিয়ম। এরপরে আছে ফাইনালি যেটা আছে ঈশ্বর মৈদান, যেটা ওই বলছিল না আত্মার খাবার, আধ্যাত্মিক সাধনা, ঠিক আছে। তাহলে এখানে হচ্ছে আমি লিখি স্পিরিচুয়াল প্র্যাকটিস, আর এটা হচ্ছে মেন্টাল পিউরিফিকেশন, যেটা আমাদের চিন্তার মধ্যে আসতে হবে। আর এটা হচ্ছে ফিজিক্যাল ওয়ার্ল্ডের যে ফুডগুলো, এটাকে গুরুদেব 3টে ভাগে ভাগ করেছেন। এর মধ্যে ডিটেলসটা আছে, আমি মোটামুটি আজকে চেষ্টা করবো একটা ধারণা দেওয়ার। বাবু তুমি এক কাজ করো, ওই একটা জগে জল নিয়ে এসো, আর একটা বালতি যদি থাকে নিয়ে আসবে। আমি একটা ডেমনস্ট্রেশন দেখাবো যে আমরা সহজ উপায়ে কিছু কিছু রেমিডিস, কিছু অভ্যাস আছে যেগুলো চেঞ্জ করে আমাদের কিছু, আমি একটা ছোট্ট একটা ডেমনস্ট্রেশন দেখাবো, সেখান থেকে বোঝা যাবে কীভাবে আমরা এটাকে মানে পিউরিফাই করতে পারি। 1 নম্বর পিউরিফিকেশন হচ্ছে আমাদের ব্লাড, যেহেতু ব্লাডটা অ্যাসিডিক হয়ে যায়, তা ব্লাড পিউরিফিকেশনের সহজ সমাধান একটা। আর ওখান থেকে ফুড হ্যাবিট দিয়ে কীভাবে আমরা সেটা ঠিক করব, ঠিক আছে, এটা করব। তার আগে আমি একটা করছি, সেটা হচ্ছে এই বডির যে খাবার, এটা 3টে ভাগে বিভক্ত। শরীরের খাবার, সেই খাবারগুলো হচ্ছে সেন্টিয়েন্ট, মিউটেটিভ, স্ট্যাটিক, মানে সাত্বিক খাবার, রাজসিক খাবার, তামসিক খাবার, ঠিক আছে। আমি এগুলোতে বেশি ডিটেলস যাব না, কারণ এগুলো মোটামুটি অনেকেই জানে। আমি যেটা আলোচনা করবো এখানে মেন যে জিনিসটা, সেটা হচ্ছে সাত্বিক খাবারে যে খাবারটা শরীর এবং মনের পক্ষে উভয়ের জন্যই ভালো, উপকারী। তাহলে শরীর এবং মন, তাহলে এমন খাবার খাবো না যেটা শরীরের জন্য শুধু ভালো, মনের জন্য ভালো নয়, বা মনের জন্য মনে হচ্ছে যে এটা খুব টেস্টি মনে হবে আর পেটে গিয়ে সমস্যা তৈরি করছে, সেরকম খাবারও খাবো না। তাহলে সেইটা মাথায় রাখতে হবে যে সেন্টিয়েন্ট ফুড হচ্ছে যেটা শরীর এবং মনের জন্য ভালো। যদি বলা হয় যে কেন আমাকে এটা ভাবতে হবে, শরীরের জন্য ভালো, মনের জন্য ভালো খাবারের কথাটা কেন ভাবতে হবে? কারণটা হচ্ছে মানুষ মন প্রধান জীব। আমি ভালো খাবার খেয়েছি, একটা বিয়ে বাড়িতে ভালো খাবার খেয়েছি, খাওয়ার পরে যে মালিক, তার সঙ্গে আমার যদি ভালো ব্যবহার না হয়, খারাপ ব্যবহার হয়, তাহলে খাওয়ার পরে আমার কি ভালো লাগবে? মনে ভালো লাগবে? লাগবে না। তার মানে শুধু খাবারটাই ভালো রাখে না, মনের অবস্থাটা নির্ভর করছে। আবার এমনও কিছু খাবার আছে, একটা উদাহরণ আমি গুরুদেবের বইতে পড়েছি, সেটা হচ্ছে এক জায়গায় এরকম সন্ন্যাসী, আমাদের মধ্যে একজন সন্ন্যাসী ভ্রমণ করতে 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 এক জায়গায় পৌঁছেছে, একটা গ্রামে মন্দিরে,
ঠিক আছে। মন্দিরে তো সাধারণত কী হয়, সোনার মূর্তি অলংকার থাকে মূর্তির জন্য। এবার যে মন্দিরে গেছে সেই মন্দিরে ওখানে যেহেতু রাত্রি হয়েছে, রাত্রি যাপন করেছে। এবার একজন ভদ্রলোক খাবার অফার করেছে, তো খাবার অফার প্রথমে খাবার অ্যাকসেপ্ট করেনি, পরবর্তীতে খাবার অফার করেছে। সে খাবারটা হচ্ছে এমন একজন ওই গ্রামের একজন মানুষ, খুব প্রতিষ্ঠিত ধনী ব্যক্তি খাবার অফার করেছে, খেয়েছে। খাওয়ার পরে ভোরবেলা 3টার সময় তার ঘুম ভেঙেছে। ঘুম ভেঙে মনে হচ্ছে মন্দিরে যত অলংকার আছে, মূর্তি থেকে শুরু করে মূর্তির অলংকার সব সোনা টোনা সব নিয়ে ভোরবেলা পালিয়ে গেছে গ্রামের মানুষ ওঠার আগে। তারপরে হঠাৎ করে কিছু দূর যাওয়ার পরে নদী পাড়ে তার মনে হলো যে আমি তো সন্ন্যাসী মানুষ ছিলাম, তা আমি এই সোনার দানা কেন নিয়ে আসলাম চুরি করে। তারপরে যখন সম্বিত ফিরল, সে আবার সোনা ফিরিয়ে দিতে এসছে। ফিরিয়ে দিতে আসার পরে গ্রামের লোককে জিজ্ঞেস করলো কার বাড়িতে খাবার দিয়েছিলে, তখন বললো যে অমুক ব্যক্তি। তো অমুক ব্যক্তি কি এরম কি পরিচয়, বলছে সে তার বাবা মাকে খুন করে তার সম্পদ ইয়ে করে তারপরে সেখানে গ্রামে গঞ্জে এখন এইসব কাজ করে, কিছু মানুষের সেবা করে। তার মানে কি, তার মধ্যে এমন বৃত্তি আছে যে বৃত্তি হচ্ছে কসাই বৃত্তি। এবার সেই চর্যবৃত্তির কারণে কি হয়েছে, ওখান থেকে যে খাবার খেয়েছে, ওই দেওয়া খাবার সেই মানুষটা খেয়েছে, সেই সন্ন্যাসী, তার সেই খাবারটা তার মধ্যে প্রভাব পড়েছে এবং তার মধ্যে সেই বৃত্তিটা জেগেছে, সে মন্দিরের গয়না নিয়ে পালিয়ে গেছিল। এটা একটা গল্প আমি পড়েছি গুরুদেব বইতে। এনিওয়ে, তো খাদ্যের উপরে মনের যে প্রভাব আছে, ঠিক আছে, সেটা কিন্তু আমরা নিজেরাও অনেক সময় ফিল করি। বাড়িতে রান্না করলে, আমি মনে করি রান্না করছি, রান্না করতে করতে যদি ভাবি অনেক সময় যে না আমাকে একা রান্না করতে হচ্ছে, এতগুলো রান্না, তখন কিন্তু রান্না ভালো হবে না, ঠিক আছে না। আবার যদি আনন্দের সঙ্গে রান্না করি যে আমি ঈশ্বরের সেবা করব বা মানুষের সেবার জন্য করব, ভালো কিছু কাজের জন্য সেবার কাজে লাগাবো, তখন কিন্তু রান্না এমনিতে নুন দিলে, লঙ্কা দিলে, মশলা দিলে এমনিতে ভালো টেস্ট হয়ে যায়। তার অর্থাৎ মানেটা কি, আমার মানসিক অবস্থাটা ভালো থাকতে হবে, হ্যাপি মুডে থাকতে হবে। তার মানে সেদিক থেকেও মনের একটা নিবিড় যোগাযোগ আছে। ধন্যবাদ। আমি এখান থেকে একটা ডেমনস্ট্রেশন দিই, বেলচিটা নিচে রাখো। আমি একজনকে কাউকে ডাকবো এই ডেমনস্ট্রেশনটা দেখানোর জন্য। খুব সাধারণ সিম্পল একটা ব্যাপার, সবাই এটা জানে। এটা মনে করুন বিশুদ্ধ রক্ত। বিশুদ্ধ রক্তে কিছু অ্যাসিড মিশেছে, যদিও এটা অ্যাসিড নয়, এটা হলুদ আমি দেখানোর জন্য নিয়ে এসেছি, ঠিক আছে। তো হলুদটাকে অ্যাসিড মনে করার কোনো কারণ নেই, এটা একটা মেডিসিনের কাজ করে, কিন্তু এখানে আমি দেখাবো একটা, সেটা দেখানোর জন্য নিয়ে এসেছি। এনিওয়ে, এবার এটা মনে করুন আমার শরীরের রক্তের বৈশিষ্ট্য, রক্তটা এরকম এই টক্সিন মিশে, অ্যাসিড মিশে এই কালারটা হয়েছে। যদিও হলুদটাকে এরকম ধরা যাবে না, এটা আমি একটু সিম্বলিক। এবার খুব সহজে এই রক্তটাকে চেঞ্জ না করে বা রক্তটাকে কিভাবে করবে এমন কিছু করতে হবে যাতে এই আধার থেকেই রক্তটা পিউরিফাই হতে থাকবে, বিশুদ্ধ হতে, পরিষ্কার হতে থাকবে। কেউ বলতে পারবে কোন একটা বুদ্ধি? বলো। আরো জল ঢালতে হবে। ভেরি গুড। এই বুদ্ধিটা আর কারো মাথায় এসছে? এই বুদ্ধিটা আর কারো মাথায় এসছে? জল বেশি ঢাললে ওই ক্ষারীয় এবং অম্লীয় ভাবটা কমে যায়। হ্যাঁ, এবার তুমি উঠে এসো, তুমি উঠে এসো। ওই ওখান থেকে জলটা তুমি ঢালবে, ওটার মগটা তোলো। তুমি এইদিকে হও, এইদিকে আসো, হ্যাঁ, সবাই দেখতে পাবে। আস্তে আস্তে ঢালো। ঢালতে থাকো।
ভেরি গুড, চলে যা। আমাকে কিন্তু কিছু করতে নেই, শুধু কন্টিনিউয়াসলি একটা প্রসেস করা যে জলটা ঢালা হয়েছে, তাহলে পরিষ্কার লাগছে জলটা। হ্যাঁ, এটা ম্যাজিক নয় বা কিছুই নয়, এটা হচ্ছে, এটা দিয়ে আমি একটা জিনিস বোঝাতে চাইছি, সেটা হচ্ছে যে রক্ত আমারও খারাপ হবে, প্রত্যেকেরই অ্যাসিডিটি হবে, প্রত্যেকেরই রক্তে অ্যাসিড হতে পারে, ভাত খেলে তরকারি খেলে, এটা অনেক কিছু হয়। এখন খাবারের মধ্যে অনেক বিষাক্ত জিনিস আছে, হতেই পারে, কিন্তু ওটাকে যদি পিউরিফাই করতে হয় তার খুব সাধারণ এবং সহজতর একটা প্রক্রিয়া হলো কি বলো? জল মানে যে এই জল, যে জলের পরিষ্কার জল, অর্থাৎ জলটা পিউরিফাইড জল হতে, এবার জলটাই যদি অ্যাসিডিক হয় তাহলে তো হবে না, তাই না? জলটা এবার মনে করো গ্লাসের মধ্যে জল ঢালছি, আবার হলুদও মিশাচ্ছি, মানে বিষাক্ত জিনিস ঢালছি, জলও খাচ্ছি, পানি নিচ্ছি, আবার ওখানে যে খাবারগুলো খাচ্ছি প্রতিদিন 3 বার 4 বার করে, হ্যাঁ, সেই খাবারের মধ্যে দিয়েও আমি অ্যাসিড প্রতিদিন বাড়াচ্ছি শরীরে। তার ফলে কি হবে? গ্লাসটা হলুদের মাত্রা বাড়বে, মানে গ্লাসের জলের মধ্যে বিশুদ্ধ বাড়বে নাকি অশুদ্ধ হবে? বাড়বে। ন্যাচারালি কি হয়, আমরা কি করি, খাওয়ার পরে অ্যাসিলক বা অ্যাসিডিটি যে মেডিসিন আছে সেগুলো খায়, আবার খাবার খায়, আবার দিই, ফলে কি হচ্ছে, ফাইনালি কি হচ্ছে, পরিষ্কার হচ্ছে না। কিন্তু অ্যাসিডিটি সামান্যভাবে একটু নিউট্রাল করছে, কিন্তু ব্লাডটা পরিষ্কার হচ্ছে না। ফলে কন্টিনিউয়াসলি কি করছি, এই জিনিসটা আমাদের হতে থাকছে, হতে হতে কি হচ্ছে, একসময় আমরা সিরিয়াসলি বড় বড় ক্রনিক রোগের শিকার হয়ে যাচ্ছে। আর রোগ যেহেতু হচ্ছে, তখন মনের অবস্থাও কি হচ্ছে, আচ্ছা আমরা কি এগুলো ভাববো না? বা আমি যদি এই লাইফস্টাইলটা ফলো করি, এই নিয়মটা ফলো করি, তাহলে কি আমার রোগ ব্যাধি হবে না, নাকি আমি মারা যাব না? যেমন আমাকে একজন বলছিল ইয়েতে, ওই কি বলে, নড়াইলে যখন ক্লাস করছিলাম, বলছি দাদা বুঝলাম সব কিছু, তা আপনি কি বলতে পারবেন যে আপনি 300 বছর বাঁচবেন? না, আমি বলতে পারি যে না, আমি আপনার থেকে আগেই মরে যাব, এরকম কিছু না। উদাহরণটা হচ্ছে, আমি একটা উদাহরণ বলি, সেটা হচ্ছে এটা একটা রাস্তা, এই রাস্তায় আমি সিম্বলিক একটা গাড়ি পাঠাবো, ঠিক আছে, নতুন গাড়ি শোরুম থেকে নিয়ে এসেছি, এই রাস্তায় যাবে। এই রাস্তায় যাওয়াটা কঠিন হবে কিনা? সেম গাড়ি আমি একটা মসৃণ রাস্তা দিয়ে নিয়ে যাব, হুইচ ওয়ান বেটার, কোনটা ভালো হবে? সোজা রাস্তাটায় যাওয়াটা, ঠিক আছে, সোজা রাস্তায় যাওয়াটা, মানে এই রাস্তায় গাড়িটা খারাপ হবে না, গাড়ির উপরে আঘাত আসবে না। আর নতুন গাড়ি, আচ্ছা বলুন তো, আমাদের প্রত্যেকের কিন্তু নতুন গাড়ি, আমরা জন্মসূত্রে সবাই ভালো একটা ওয়েল ডিজাইন, একটা ভালো বডি, সুন্দর একটা শরীর পেয়েছি, তাই না? তারপরে এই বিভিন্ন রকম লেখা, মোমো, চাইনিজ ফুড, এটা সেটা, এগুলো দিয়ে গিয়ে গিয়ে কী হয়, আমাদের চলার রাস্তাটাতে এরকম আমরা বাধা সৃষ্টি করছি। ফলে গাড়ি একসময় যেতে যেতে কী হচ্ছে, আটকে যাচ্ছে, গাড়ি আর যেতে পারছে না, থেমে যাচ্ছে, তাই না? তাই আমাদের কি করা উচিত, আমাদের চলার পথে রাস্তাটাকে স্মুথ করতে হবে। সেই স্মুথ করাটা কিন্তু আমার কাছে, চাইনিজ রেস্তোরাঁ বা মোমো নিজে নিজেই হেঁটে হেঁটে কি আসছে, এসে বলছে দাদা তোমার মুখে ঢুকবো, বলে কি খাবার? আমরা নিজেরা পয়সা নিয়ে যাই, রিক্সা নিয়ে যাই, দোকানে গিয়ে বসি, দরকার হলে লাইন দিয়ে দেবো, তাই না? যেখানে বেশি ভিড় হয় আমরা কি করি, সেখানে বেশি যাই, লাইন দিয়ে, হ্যাঁ, লাইন দিয়ে দাঁড়াবো, খাবার কিনবো, খাবো। এইগুলো হচ্ছে এই রাস্তা। আচ্ছা, তাহলে আমি কি মোমো খাবো না, আমি কি চাইনিজ ফুড খাবো না, বা আমি ওইসব খাবার খাবো না? খাবো, সেই খাবারটা খাবো, কিন্তু আমি আমার মতো করে বানিয়ে খাবো, তাই না? হ্যাঁ, সেইগুলো হচ্ছে আমার স্টাডি। অর্থাৎ মানুষকে খেতে হবে, যেমন দাদা কালকে বলছিলেন যে তবু ওই খাবারগুলো হচ্ছে ডেড ফুড, অবশ্যই ডেড ফুড, কিন্তু মানুষ যে লেভেলে আছে সেখান থেকে তাকে যদি শিফট করতে হয়, তাহলে কি করতে হবে, টেস্ট থাকতে হবে, মোমো নামটা থাকতে হবে, কিন্তু মোমোটা ঘরে বানাবো,
হ্যাঁ, মোমোটা খুব বেশি অ্যাসিডিক বানাবো না, তাই না? যেমন যারা ব্রেড খেতে ভালোবাসে, যারা পাউরুটি খেতে ভালোবাসে, তা আমি পাউরুটিটাকে কী করব যাতে পাউরুটিটা গুণমান ভালো থাকে, হেলদি হবে, হেলদিয়েস্ট ফুড হবে, তাই না? তো যেগুলো থেকে হেলদিয়েস্ট ফুড হয় না সেটা হচ্ছে চর্বি, আর বেশি যদি ময়দা থাকে আর যদি চিনি থাকে, এগুলো ব্রেডের মধ্যে খুব খারাপ জিনিস। কিন্তু ওগুলো ছাড়া তো ব্রেড হবে না। ডিম থাকলে কোলেস্ট্রল, সেটাও চর্বিতে থাকে, তা ওটা খারাপ জিনিস। তাহলে ওগুলো ছাড়া ব্রেড কী করে হবে? হ্যাঁ, সেইগুলোর কাজগুলো আমি করি। অর্থাৎ ডিম ছাড়া, ময়দা ছাড়া, চিনি ছাড়া পাউরুটি আমি বানাই, ঠিক আছে? এইগুলো হচ্ছে আমার কাজ, অর্থাৎ মানুষকে অল্টারনেটিভ দেওয়া। অল্টারনেটিভ এটা কি একদম পুরো পিওরলি 100% ভালো তা বলবো না, এটাও ডেড ফুড, কিন্তু এইগুলো থেকে ওটা বেটার। অর্থাৎ আমার পাউরুটি খাওয়ার তীব্র ইচ্ছা, আমার পিৎজা খাওয়ার তীব্র ইচ্ছা, কিন্তু সেই পিৎজাটা হবে হেলদি পিৎজা। আমার বিস্কুট খাওয়ার তীব্র ইচ্ছা, কিন্তু সেই বিস্কুটটা হবে হেলদি বিস্কুট। কেক খাওয়ার তীব্র ইচ্ছা, সেই কেকটা হবে হেলদি কেক। কী করে হেলদি হবে? ওর মধ্যে ভেজিটেবলস থাকবে, ব্যানানা থাকলো, কলা থাকলো, গাজর থাকলো, শাকসবজি থাকলো। যেমন আমি একটা রেসিপি বলছি, একটা উদাহরণ বলছি। আমরা রুটি তো সবাই বানাই, বাড়িতে কারা কারা রুটি বানায়? তো হাত তুলুন তো। রুটি 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 দিদিরা বানান না? আমি খেতে যাবো না, চিন্তা নেই। রুটি বানান তো আপনার কি করেন? গরম জল দিয়ে আটাটা মাখেন, তাই না? আমার স্টাইলটা একটু অন্যরকম। আমি কি করি, লাউ বা কিছু দিয়ে তরকারি বানাবো, তো সেটার 1% মানে 50% আমি তরকারির জন্য রাখবো, আর বাকি লাউটাকে পেস্ট বানিয়ে দেবো ঘুটনি দিয়ে বা কিছু দিয়ে, ওইটা দিয়ে আটাটা মাখবেন। গরম জল দিতে হবে না? গরম জল দিতে হবে না। গরম জল দিলে কি প্রবলেম হয়? আমরা তো জানি যে দিলে রুটিটা না, এটা তরকারিটা তো গরম থাকবে, আচ্ছা, কিন্তু ওটা শুধু জল, আর এটা হচ্ছে লাউয়ের জল, লাউ তরকারি। ফলে কি হচ্ছে, লাউয়ের ভেজিটেবলসের যে গুণাগুণ, লাউটা অ্যালকালাইন, আটার মধ্যে অ্যাসিডিক পার্সেন্টেজ আছে, শর্করা আছে। যখন লাউটা মেশানো হবে তরকারিটা, তাহলে কি হবে, অ্যাসিড অ্যালকালাইন ব্যালেন্স করে আমি করছি। লাউয়ের পুষ্টিগুণ থাকবে, রুটিটা কি হবে, নরমও হবে, খেতেও ভালো লাগবে। আলাদা করে সবজি না দিলেও রুটিটা ভালো খেতে পারবেন। দেখুন আপনি পর্যাপ্ত সময় পান, কিন্তু আমাদের হোম মিনিস্টারগুলো তো সময় পায় না। না 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 না, এটা ভুল কথা। আমরা তো একটা অভ্যাস করেছি না, রুটি তো বানাতেই হয়, তরকারিও তো বানাতে হয়। তরকারিটা আগে বানিয়ে নিলে তার অর্ধেকটা দিয়ে আটাটাকে মেখে রেখে দিল। বোঝা গেল? বোঝা গেল কি না? লাউয়ের তরকারি, আমি একটা উদাহরণ বলছি, অন্য কিছু হতে পারে, অন্য কোনো তরকারি হতে পারে, যে কোনো জিনিস হতে পারে, যে তরকারিগুলো আমরা, হ্যাঁ আলু দিয়ে তো এটা করা যায়। আলু দিয়ে করা যায়, কিন্তু আলুটাও অ্যাসিডিক, কারণ স্টার্চ আছে। দুটোই তো হ্যাঁ, দুটোই একই হলো, অ্যাসিডিক হয়ে গেল। আমি যেটা কম্বিনেশন আছে, মানে আটার যে অ্যাসিডিক পার্সেন্টেজ সেটাকে নিউট্রাল করে আমি সবজি দেবো। সবজি দাও। হ্যাঁ, সবজি দেওয়া, ঠিক আছে? তো লাউটা উদাহরণস্বরূপ নিলাম, ওটাতে পেঁপে তরকারি হতে পারে, পাকা কলাও হতে পারে, তাই না? আমি রুটি বানাবো, কিন্তু সেই বানানোটার মেথডটা একটু চেঞ্জ করতে হবে। হ্যাঁ, তরকারি যেমন তরকারি বানায়, ঠিক আছে? এবার এখানে প্রশ্ন আসবে যে তরকারিতে দাদা তেল দেব না, আমার মেথডটা আছে তেল ছাড়া তরকারি বানাতে হবে। তেল ছাড়া তরকারি কি হবে? হ্যাঁ হবে, সেগুলো আমি বলবো পরে। তো তেল ছাড়া তরকারি বানালে কি হবে, তরকারিটা পিওরলি অ্যালকালাইন থাকলো। এবার প্রশ্ন আসবে যে তরকারিতে তো এখন শাকসবজিতে প্রচুর পরিমাণে পেস্টিসাইড দেয়, কীটনাশক দেয়, কেমিক্যাল ইউজ করে, তাই না? সেগুলোকেও অনেকগুলো স্টেপে পিউরিফাই করা যায়। প্রথম স্টেপ হচ্ছে, যারা খাওয়ার সোডা ইউজ করে, খাওয়ার সোডা 1 চিমটি 1 লিটার জলে দিয়ে ওর মধ্যে সবজিগুলো ডুবিয়ে রেখে দেবেন। খাওয়ার সোডা হচ্ছে অ্যালকালাইন। খাওয়ার সোডাতে কি করতে হবে? জলে দিয়ে গুলে দিয়ে ওর মধ্যে সবজিগুলোকে ডুবে রেখে দিতে হবে 2 ঘন্টা পর্যন্ত। 2 ঘন্টা পর্যন্ত? হ্যাঁ, তাহলে কি হবে, খাওয়ার সোডাটা হচ্ছে অ্যালকালাইন, পিওরলি অ্যালকালাইন। খাওয়ার সোডাকে আমরা কেমিক্যালি কি বলি আসলে? সোডিয়াম বাইকার্বনেট। হ্যাঁ, NaHCO3, তাই না? তো সোডিয়াম বাইকার্বনেট, ওটা হচ্ছে
অ্যালকালাইন। এবার যখন জলে দেওয়া হবে ওই জলটা অ্যালকালাইন ওয়াটার হলো। আর সবজির মধ্যে যেটুকু কীটনাশক থাকে একে পার করার ক্ষমতা নাই, এর যতটা বেশি ক্ষারীয় এটাকে পার করার মতো ক্ষমতা নাই। সুতরাং যত বেশি কীটনাশক, যত রকমের বিষাক্ত জিনিস হোক না কেন, এই জলে ডুবিয়ে রাখলে ওর 99% আমি বলতে পারি, আমি যদি কমও ধরি। 99% কেন কেন বলছি, কারণ অনেক সময় এই সোডার মধ্যেও ভুল ত্রুটি থাকতে পারে, সেই জন্য 1%টাকে আমি কনসিডার করলাম যে সোডাটা যদি ঠিক না হয় তাহলে অনেক সময় রেজাল্টে ভুল ত্রুটি হতে পারে, তাই 1%টাকে কনসিডার করছি, কিন্তু ওটা হবে না। তাহলে কি হবে, ওই জল দিয়ে যখন আমি পিউরিফাই করে নেব তো অনেক বেশিরভাগটা আমার ক্লিন হয়ে গেল, ফলে ওই সবজিটা আমার ক্ষেত্রে আর বিষাক্ত থাকবে না। জানতে চাচ্ছি যে ওই 1 লিটার জলে কতটুকু পরিমাণ আপনার সোডা দিতে হবে, ওই হিসেবে আমি জলের পরিমাণটা বৃদ্ধি করতে পারি বা কমাতে পারি। হ্যাঁ, 1 লিটার জলে মোটামুটি 5 গ্রাম। 5 গ্রাম, হ্যাঁ, এর জন্য 5 গ্রাম। 5 গ্রাম, আমি 5 ঠিক আছে। লিটার করব, ওই হিসেবেই আর কি। এবার ডিপেন্ড করছে কত পরিমাণ সবজি দেবো আমি, ঠিক আছে, কতটা পরিমাণ সবজি ওখানে দেবো। যেমন পালং শাকের জন্য বেশি জল লাগে না, ঠিক আছে। এবার আমি যদি বলি আলুটাকে ইয়ে করবো, তা আলুর জন্য তখন বেশিতে পরিমাণ এ লাগবে, তাই না, কিলোগ্রাম হিসেবে। সেগুলো একটু চেঞ্জ হবে, আমরা ধীরে ধীরে আলোচনাতে আসবো। আর যেটা বলছিলাম, তাহলে সবজিকে পিউরিফাই করেও আমরা এভাবে রান্না করতে পারি। আচ্ছা, বলবেন যে দাদা এত সময় কোথায়, তার থেকে তেল মশলা দেবো, একদম ভালো করে সিদ্ধ টিদ্ধ করে মশলা দিয়ে মেখে টেকে একদম ফটাফট হয়ে যায় কুকারে দিয়ে, হ্যাঁ না। তেল ছাড়া রান্না। হ্যাঁ। এটা বলতে হবে। কেন বলছি এটা, কারণটা হচ্ছে যদি বলেন যে আমার কাছে এত সময় নেই, আমি খুব ব্যস্ত, তাহলে বলবো যে আপনার যে ডিভাইস, আপনার আমার যে ডিভাইস, ঠিক আছে, কারা কারা মনে করেন যে আপনার জীবনটা, আপনার লাইফটা, আপনার শরীরটা আপনার কাছে মূল্যবান, কারা কারা মনে করে? সবাই মনে করেন। তার মানে এর থেকে বেশি দামি তো আর কিছু হতে পারে না, চমৎকার। কি না, এর থেকে বেশি দামি কিছু হতে পারে, যে কাজই আছে যাই থাক, সেটা কি এর থেকে বেশি ইম্পর্টেন্ট? না, এটাই বেশি ইম্পর্টেন্ট। এটা বেশি, কারণ এইটার জন্যই যা কিছু ইম্পর্টেন্ট আপনার কাছে আসছে। এই শরীর যদি পারফর্ম না করে ইম্পর্টেন্ট কাজ করতে পারবেন কি? কেউ করতে পারবেন না। নাকি ইম্পর্টেন্ট জিনিসটা করার সাধ্য থাকবে এই বডিটা ছাড়া? থাকবে কি? থাকবে না। সুতরাং এই ডিভাইসটাকে মেনটেন করার জন্য আমাদের বাকি সব ইম্পর্টেন্টগুলোকে কমিয়ে দিয়ে এটা ইম্পর্টেন্টটা বাড়াতে হবে, তাহলে বাকি ইম্পর্টেন্ট কাজটা ভালো করে করতে পারবো, এটা বুঝতে হবে, ঠিক আছে। তাহলে এইটা বোঝার জন্য এই বিষয়টা অনেক বড়, আমি মোটামুটি একটা ইন্ট্রোডাকশন দিচ্ছি, আইডিয়া দিচ্ছি। ভবিষ্যতে যদি আমি সময় সুযোগ পাই তাহলে আমি ওয়ার্কশপও করব, অর্থাৎ কুকিং ক্লাস থেকে শুরু করে ওয়ার্কশপ যেগুলো হয়, আমি যেগুলো করি আর কি, সাধারণত একটা ক্লাস হয় প্লাস ওয়ার্কশপ। যে ক্লাসগুলো হবে তার সঙ্গে ডেমনস্ট্রেশন দিয়ে ওয়ার্কশপ করা, যে কিভাবে রান্না করব, কেমন করে করব, কোনটার প্যাটার্ন কী হবে, কোনটার কম্বিনেশন কী হবে, কেমন করে করব, সেগুলো ওয়ার্কশপের মধ্যে থাকে। তো এই ক্লাসটা আমি মোটামুটি একটা এটা সম্পর্কে একটা ধারণা দেওয়ার জন্য করছি, যাতে ভবিষ্যতে সবার এইগুলো পড়ার একটা আগ্রহ তৈরি হয়। কারণ আমাদের কাছে এত বড় সময় নেই এই সবগুলো, আমি কিন্তু পুরোটা শেষ করিনি, অজীর্ণ চ্যাপ্টারে পুরোটা শেষ করিনি, এটা নিয়ে অনেক কিছু বলার আছে। যেটা বলা সেটা হচ্ছে মোটামুটি একটা ধারণা দেওয়ার চেষ্টা করব যে কেন আমরা এটাকে নিয়ে এগিয়ে যাব, ঠিক আছে, বা এটা করলে আমাদের কী লাভ হতে পারে। আমি এইটুকু বলতে পারি, শেষের কথাটা সেটা হচ্ছে গুরুদেব যেটা লিখেছেন, চিকিৎসার উদ্দেশ্য শারীরিক ও মানসিক সুস্থতা বিধান। তাই এতে চিকিৎসা স্বাস্থ্য বিশেষের মর্যাদা রক্ষার প্রশ্নটা বড় নয়, বড় কথা হচ্ছে রোগীর কল্যাণ, ঠিক আছে। বাহ্যিক অথবা আভ্যন্তরীণ ঔষধ প্রয়োগের দ্বারা বিকারপ্রাপ্ত দেহ যন্ত্রকে যেমন স্বাভাবিক অবস্থায় আনা যায়, ঠিক তেমনি যৌগিক আসন মুদ্রাদির সাহায্যে অধিকতর নিরাপদ ও নিখুঁতভাবে দেহযন্ত্রের স্বাভাবিক কর্মক্ষমতা ফিরিয়ে আনা সম্ভব। কিভাবে? নিখুঁতভাবে ফিরিয়ে আনা। কলম আছে, কলম। হ্যাঁ আছে তো, আরে আছে, আচ্ছা। তা আমি কোনখানে ব্রেক করলাম?
নিখুঁতভাবে দেহযন্ত্রে কর্মক্ষমতা ফিরিয়ে আনা যায়। সম্ভব। যদি বলেন এটা আমার কথা না, গুরুদেবের কথা, কিভাবে সম্ভব সেটা তিনি বলেছেন। তেমনি যৌগিক আসন মুদ্রাদির সাহায্যে অধিকতর নিরাপদ ও নিখুঁতভাবে দেহযন্ত্রের স্বাভাবিক কর্মক্ষমতা ফিরিয়ে আনা সম্ভব। প্রতিটি ব্যাধির যৌগিক চিকিৎসা পদ্ধতি সম্বন্ধে জনসাধারণকে অবহিত করাই এই পুস্তকের উদ্দেশ্য। তাহলে আমি ওই চেষ্টাটা করছি যে আমি যেটা মোটামুটি, এমন নয় যে আমি সবটা ভালো করে বুঝে গেছি। যদি বলেন কেন বোঝেননি, আপনি যে ক্লাস নিচ্ছেন না, আমি যেটুকু বুঝেছি তাতেই মনে করি যে এটাও যদি জানানো যায় মানুষ আরও বেশি আরও বুঝতে পারবে। আমি সবটা বোঝার মতো কেন নয়, কারণ আমার ব্রেনের এমন কোনো ক্ষমতা নেই যে গুরুদেবের সমস্ত ভাষা বুঝে আমি সবটাই বলতে পারবো। এমন কোনো আমার মানে আনন্যাচারাল কোনো পাওয়ার নেই, সুপার ন্যাচারাল পাওয়ারও নেই। আমি যেটুকু বুঝেছি সেটা হচ্ছে, আমি বেশি পড়িনি কিন্তু যেটুকু পড়েছি সেটা চেষ্টা করেছি বোঝার যে গুরুদেব এখানে কী বলতে চাইছেন, সেটাই বলার চেষ্টা করছি যে কারণটা কি। তাহলে এই ডিভাইসটা আমি একটু ইভালুয়েট করি, আমরা সবাই একটু ইভালুয়েট করি। যদি আমার চোখের সমস্যা হয়, আমি ডাক্তার দেখাতে যাব, চশমা, ডাক্তার দেখানো, মেডিসিন সব কিছু মিলে একবার 1000 টাকা লাগবে, চশমা বানাতে 2000 টাকা লাগবে, যাওয়া আসা এর করে 5000 টাকা লাগবে। এবার মনে করুন চোখের এমন সমস্যা হলো যে চোখটা অপারেশন করতে হবে, গ্লুকোমা বা কিছু হলো, রেটিনা বা যেটাকে ওই কী বলে, ওই ছানি বলে, অপারেশন করতে হবে, তখন কত টাকা লাগবে? 25-30 হাজার, প্যাকেট সিস্টেম, ঠিক আছে। আচ্ছা মনে করুন আমার শরীরের একটা অর্গান, কিডনি খারাপ হয়ে গেল, এবার কিডনি আমাকে রিপ্লেস করতে যদি হয়, ট্রান্সপ্ল্যান্ট করতে হয়, তখন কত টাকা লাগবে? আমরা আনুমানিক এটা ধরি। তার মানে এই যন্ত্রগুলো যদি দামি না হয় তাহলে এর দাম কেন এত লাগে? নিশ্চয় দাম আছে। সুতরাং আমি যদি মনে করি এর কোনো দাম নেই, যা খুশি খাও, যা খুশি করো, তাহলে কিন্তু ভুল। এই পারসেপশনটাকে চেঞ্জ করতে হবে যে এটার এতটাই বেশি মূল্য যে এই অল্প দামের তেল খেয়ে বা এই তেলে ভাজা একটু খেয়ে জিভের টেস্টের জন্য এত দামি জিনিসটাকে আমি নষ্ট করব না। এই পারসেপশনটা তৈরি করে বাড়িতে যেতে হবে। এমন নয় যে দাদা এসে বলে গেল ভাই আমার তো একটু তেল ঝাল না হলে চলবে না, ঠিক আছে না? বরং তেল ঝাল, যেমন দাদা বলছিলেন যে এর থেকে ভালো হচ্ছে র ফুড খাওয়া, লিভিং ফুড খাওয়া, ঠিক আছে। লিভিং ফুডও বেশি খাওয়া যাবে না, কারণ ওই যে কীটনাশক থাকে, বিষাক্ত জিনিস থাকে, পিউরিফাই করতে হবে, এগুলো আছে। সুতরাং আমাদের প্রথম ধাপ থেকে এগিয়ে এসে কী করতে হবে, আমরা একটু পিউরিফাই হওয়ার চেষ্টা করি। এটা চেষ্টা করি যে গুরুদেব যেটা বোঝাতে চেয়েছেন ওখান থেকে, যে আমরা যাতে আরেকটু, আচ্ছা আমি কি এরকম ধরে নেবো যে সবাই অসুস্থ? না, এখানে ধরে নিলাম সবাই সুস্থ, কিন্তু আরও যাতে সুস্থ থাকা যায়। ওই যে উদাহরণটা বললাম না, শোরুমের গাড়ি, সোজা রাস্তায় যাব যাতে গাড়িটা ঠিকমতো জায়গায় পৌঁছে দিতে পারে, তাই না? গন্তব্যস্থলে পৌঁছে দিতে পারে। এই টার্গেটটা নিয়ে আমাদের এগোতে হবে। আমরা সবাই সুস্থ ভেবেই কাজটা করতে হবে, যে গাড়িটা যেন মাঝখানে রাস্তায় খারাপ না হয়ে যায় উল্টো পাল্টা রাস্তা দিয়ে। তাহলে এইটা যদি ভাবতে হয়, তাহলে এখন থেকে আমাদের পারসেপশন তৈরি করতে হবে কীভাবে আমরা যে খাবারগুলো খাই সেগুলোকে আরও হেলদি প্রসেসে আমরা বানাতে পারি এবং খেতে পারি, এর থেকে আরও ভালো, ঠিক আছে। তার মধ্যে আমি বলবো যে একটা ফর্মুলা মোটামুটি আমি দিতে পারি। একটা হচ্ছে কাঁচা ফুড, ঠিক আছে, কাঁচা মানে র ফুড যেটাকে বলে, ঠিক আছে, যেগুলো স্যালাডের মধ্যে পড়ে, সালাড, ঠিক আছে। রান্না করার খাবারের মধ্যে 1/4 মানে 1/4 ভাগ ভাত বা যেগুলো হলো, এখানে তরকারি হলো, আর এখানে হচ্ছে ফ্রুটস, ঠিক আছে। তাহলে
তরকারিটা আমি যেভাবে রান্না করতে বলছি তেল ছাড়া, ফ্রুটসটা এবং এইগুলো পিউরিফাই করে, তাহলে 75% কি হচ্ছে অ্যালকালাইন ফুড হবে, আর বাকি হচ্ছে 25% অ্যাসিডিক ফুড। তাহলে কি হচ্ছে, প্রতিদিন যদি এই অভ্যাসটা করা হয় তা প্রত্যেকের শরীরে, ওই যে বলছিলাম না, আমি পুরোপুরি 100% পরিষ্কার জল ঢালতে পারছি না, ভাতও খেতে হবে, ক্যালোরি কাজ করতে হবে, অনেক কিছু করতে হবে। ফলে আমি যদি এমন মাত্রায় ঢালি যেটাতে 75% বিশুদ্ধ খাবার থাকবে, 1/4 ভাগ অ্যাসিডিক খাবার থাকবে, তাহলে কি হবে, একটা সময় পরে রক্তটা কি হবে, পরিষ্কার হবে। যেমন করে গ্লাসের কথাটা বললাম, গ্লাসের জলের কথাটা। তাহলে এই ফর্মুলাতেই যদি আমরা চলার চেষ্টা করি, আমি বলছি না ভাত বন্ধ করে দিতে হবে, আমি বলছি না তরকারি খাওয়া বন্ধ করে দিতে হবে, পুরোটাই কাঁচা খাবার খেতে হবে, তাও বলছি না। কাঁচা খাবারটাও থাকবে, ফ্রুটসও থাকবে, কিন্তু যে উপায় বলবো সেই উপায় খেতে হবে। তাহলে কি হবে, গাড়ির জন্য এই রাস্তাটা আমরা ধরতে পারবো একটা সময় পরে। দাদা এক্সকিউজ মি, যে কাঁচা যে খাবারটা, এটাকে যদি আমরা সোডা দিয়ে পরিষ্কার করে এটা খাওয়া যাবে? হ্যাঁ, কোনো ইফেক্ট করবে না। কত অবিশ্রামিক প্রক্রিয়াতে ঢুকে যাবে। হ্যাঁ। সোডাটা না, তারপরে আবার ধুতে হবে, তো ওয়াশ করতে হবে, আবার ধুতে হবে। প্রথম স্টেপ সোডা জলে ধুতে হবে, তারপরে লেবু জলে ধোয়া যায়, লেবু লবণ দিয়ে ধোয়া যায়, শুধু নুন দিয়েও ধোয়া যায়, আচ্ছা আচ্ছা, শুধু নুন দিয়েও ওয়াশ করা যাবে। নুনের টাইমিংটা একটু বেশি। পুরোটাই ইয়ের মধ্যে ফরমালিন দিয়ে চুবিয়ে তারপর আমগুলো বিক্রি করে। হ্যাঁ, না, সেই জন্য প্রত্যেকটা খাবারকে এগুলো করতে হবে, কারণ তারা তাদের মতো বিক্রি করে, আমরা আমাদের মতো খাওয়ার জন্য রেডি করবো এটা। তাহলে এই সম্ভাবনাগুলো আছে বলেই আমি বলছি যেটাকে আমাদের নিজের মতো করে পিউরিফাই করে নিতে হবে। ঠিক আছে, সেখানে সেই পিউরিফিকেশনটা আমি এমন বলবো না যে সবটা 100% পিউরিফাই হয়ে গেল, ডিপেন্ড করছে, অনেকটা হবে। মানে আমি মোট কথা ঝুঁকির অবস্থা থেকে মুক্ত। ঠিক আছে, যে সিরিয়াস অবস্থায় যাওয়ার কথা সেখান থেকে আমি মুক্ত। তো এইভাবে এটা একটা ফর্মুলা বললাম, যে 4টে আইটেম কেন বললাম, কেন 5টা নয়, কেন 6টা নয়, সেখানেও একটা কথা আছে। কথাটা হচ্ছে, আমরা ভাতের সঙ্গে যে 3টে আইটেম ধরি, 3টে তরকারি ধরে নিলাম, 3টে তরকারিতে আমরা কি করি, পরিমাণ মতো নুন দিই, তাই তো? তা 3টে তরকারি পরিমাণ মতো নুনটাকে যদি একটা জায়গায় আনা হয়, আর আমি একটা তরকারিতে ঢালি আর খাই, আমি খেতে পারবো একসঙ্গে? পারবো না। তার মানে কি, লবণটা আমরা আইটেম হিসেবে টেস্ট করি, কিন্তু পরিমাণে লবণটা বেশি খায়। একবেলা 3টে আইটেম, পরের বেলা আরও 3টে আইটেম বেশি খেলাম করে, লবণ বেশি খাচ্ছি। লবণ বেশি খাওয়াটা হচ্ছে হার্মফুল কি না? অবশ্যই সবজিতে যেটা খনিজ লবণ থাকে ওটাই কিন্তু শরীরের জন্য যথেষ্ট। হ্যাঁ, তবুও যেহেতু স্বাদে লবণ খায়, তাই আমার পদ্ধতিটা হচ্ছে একটা তরকারিতে লবণ থাকবে, বাকিগুলো হচ্ছে র ফুড, ফলে ওটাতে মিনারেল সল্ট থাকবে, কিন্তু এমনি কাঁচা সল্ট থাকবে না। ফলে লবণ ইনটেকটা আমার কি হচ্ছে, কমে যাচ্ছে। লবণ ইনটেক কমে গেলে কি হবে, আমার কিডনি ভালো কাজ করবে, শরীরের হার্ট ভালো থাকবে, সব কিছু ভালো থাকবে, তাই না? যেগুলো মেডিকেল সায়েন্সে সবাই জানে। তো হ্যাঁ, আচ্ছা, এখানে আরেকটা আছে যোগী চিকিৎসাতে, সেটা হচ্ছে বাত, পিত্ত, কফ, যেটা আছে আয়ুর্বেদের ইয়ে। হ্যাঁ, আয়ুর্বেদ। আয়ু মানে আয়ুকে কি বলে, আয়ু আমরা বলি না, ওর আয়ু দীর্ঘজীবী, দীর্ঘ আয়ু হোক। আয়ু মানে কি, লাইফ, জীবন। আর বেদ মানে বিজ্ঞান। তাহলে জীবন বিজ্ঞান, অর্থাৎ আমাদের জীবনের যে বিজ্ঞান, সেটা হচ্ছে আয়ুর্বেদ। যেখানে গুরুদেব এটা নিয়েও অনেক কথা বলেছেন। তা আমি আয়ুর্বেদ নিয়ে এখন বিশেষ কিছুতে যাব না। আমি যেটা নিয়ে বলবো বিশেষ করে, সেটা হচ্ছে যে আমার খাবারের প্রতি লোভ আসছে, আমার কোনো কিছুর প্রতি লোভ আসছে, এগুলোর পিছনে কারণটা হচ্ছে আমার মনের ক্ষুধা, তাই না? বলছিলাম মনের ফুড। তা মনের ক্ষুধা নিয়ন্ত্রণ করার জন্য এখানে যেগুলো আছে, মানসিক সুচিতা এবং যম নিয়ম,
যে জমনিয়ম আমাকে শেখাবে কোন অবস্থায় কোন খাবারটা খাবো, কোন খাবারটা খাবো না, কিভাবে বিহেভিয়ার করব, আমি কেমন করে চলবো, বাইরের জগতের সঙ্গে খাবারের প্রতি আমার বিহেভিয়ার কেমন হবে, এটা টোটাল যে সামগ্রিক ব্যাপারটা ডিসকাশন আছে সেটা হচ্ছে জমনিয়মের মধ্যে। ঠিক আছে, আমি টাইমটা একটু দেখে নিই, 3:47। তা একটু ব্রেক দিই, ব্রেক দিয়ে এইটুকু আলোচনার মধ্যে, এইটুকু যেটুকু আলোচনা হলো তার মধ্যে কোনো কোশ্চেন থাকলে কিছু কোশ্চেন আলোচনা করি, তাহলে মনোটোনাস হবে না। এই অবধি যেটুকু আলোচনা হলো সেই আলোচনার মধ্যে থেকে কোনো কোশ্চেন থাকলে একটু আলোচনা করি। হ্যাঁ হ্যাঁ, ওটা প্রশ্নটা কি আপনার? কিভাবে সম্ভব? আচ্ছা, ক্রমশ প্রকাশ্য। হ্যাঁ হ্যাঁ, তেলের দাম না? এই আমি বলে দিই, হ্যাঁ আমি বলে দিই, ওর মাকে কালকে বলছে, মা তুমি তো শিখে নিচ্ছ কেমন করে বিনা তেলে রান্না করতে হয়, তারপর থেকে তেল কিনবা না, অনেক পয়সা বাঁচবে। বাবা তুমি বলেছো? মা হ্যাঁ। ভালোই হয়েছে, দাদা আজকে তো এটা রান্না করেছে, হ্যাঁ। তো তুমি তো শিখে ফেলেছো, এরপর থেকে এভাবে রান্না করবে আর তেল লাগবে না। ঠিক আছে, ওর থেকেও এর চিন্তা ভাবনা অন্য জগতে। পজিটিভ আচ্ছা, দাদা যেটা বলছিল যে তেল ছাড়া কিভাবে রান্না, সেটা আমি মুখে বলবো না, আমি অন্য সময় অন্য কোনো সময় তেল ছাড়া রান্না করে শেখাবো। আর আজকে আমরা একটু কি তোমাদের বাড়িতে রান্না করেছি তো তোমার, বললাম ক্রমশ। হ্যাঁ ক্রমশ প্রকাশ, তো সেটা ধীরে ধীরে আসবে, তা ওটার স্টেজটার পরে আসবে, রান্নার পদ্ধতিটাও পরে জানবেন, করা যায় তেল ছাড়াও রান্না করা। আমি একটা উদাহরণ বলছি তাহলে বুঝতে পারবেন। আসলে তেলটা দিয়ে আমরা কি করি, যারা রান্না করে দিয়ে যান তেলটা দিয়ে আমরা, তেল লাগে, হ্যাঁ নাহলে তো আলুটা দিয়ে যাবে। হ্যাঁ ভাজা করতে তেল ব্যবহার। হ্যাঁ, ওটা ভাজা করতে, ভাজাটা ওইরকম হবে না, অন্য ভাজা হবে। তেলে ভাজা হয়, একটা জলে ভাজা হয়, তাই না? জলে ভাজা হতে পারে। তা আমি একটু জিজ্ঞেস করছি, তেলে আসলে মূলত কি কাজ করেন, ভাজা ছাড়া কি কাজ হতে পারে? ভাজা ছাড়া। টেস্টের জন্য। টেস্টের। না, টেস্টের হলে আমি বলবো, আমি 1 গ্লাস জল দিচ্ছি আর 1 গ্লাস তেল দিচ্ছি, খেয়ে দেখবে তো তাহলে কোনটা কিরকম টেস্ট। আচ্ছা, আমি আরেকটা কথা বলি, সেটা হচ্ছে যে তেলের মধ্যে ADE থাকে আর সবজিতে ADE আছে, তবে পরিমাণ খুব কম। যখন সবজিতে তেল দেওয়া হয় তখন সবজির ADE বের হয়ে আসে। এই ক্ষেত্রে আপনার মতামত কি? হ্যাঁ, এটা ভালো প্রশ্ন, এটা ভালো প্রশ্ন, এটা কোশ্চেনের উত্তরটা দেওয়া যায়। তেলের ওটা কোথা, ওই উপাদানটা কোথা থেকে আসে? তেলটা তো কোনো না কোনো একটা শস্য থেকে আসে। ঠিক আছে, হ্যাঁ। আচ্ছা, ওই ধারণাটা ভালো, ওই অবধি ভালো যে তেলের মধ্যে আছে, বাট যে পদ্ধতিতে তেলটা তৈরি হচ্ছে সেই পদ্ধতিতে তেলটা তৈরি হওয়ার পরে ঠিক কি সেই অ্যামাউন্টে ওই কম্পোজিশনটা থাকে? একটু হলেও হ্রাস হবে, যেমন আমরা যে রান্না করি। না, একটু নয়, ওর গুণাগুণ যতটা না থাকে তার থেকে বেশি আমরা খারাপ জিনিসটা ইনটেক করছি। ওখানে ইনটেক হয়ে আসে। ইনটেক হচ্ছে যে প্রসেসের তেল এখন তৈরি করা হচ্ছে বর্তমানে, ফলে আমরা যে উপকারটার কথা ভেবে খাচ্ছি তেলটা, সেই উপকারটার থেকে বেশি অপকারই আমাদের হয়। আমরা যদি সরিষার তেলটা খাই, যেমন সয়াবিন তেল মধ্যে ট্রান্সফার তেল, কারণ এটা তো বেশি বেশি কেমিক্যাল দিয়ে। হ্যাঁ, সর্ষে তেল আমি বলবো, গুরুদেবও বলেছেন মাত্রা, মানে স্বল্প মাত্রায় সর্ষে তেল সাত্বিক খাবার। সেই স্বল্প মাত্রাটা হচ্ছে আমরা যদি তেলটাকে পুড়িয়ে ফেলি, যেমন বেশিরভাগ দোকানগুলোতে কি হয়, একই তেল থাকে, থেকে কমে গেলে আবার তেল দিচ্ছে, এই প্রসেসটা খারাপ। কিন্তু সর্ষে তেল দিয়ে আমি একটু পকোড়া বানালাম, সর্ষে তেল একটু রান্না করলাম সামান্য তেল দিয়ে, দ্যাটস নট হার্মফুল। কিন্তু যখন আমার শরীরে অ্যাসিডিক কন্ডিশন আছে, সেই অবস্থায় সেইটুকুটাও ভালো নয়। ঠিক আছে, এইটা হচ্ছে বিচার্য। কিন্তু যাদের শরীর ফিট আছে, ফিট কীরকম, যারা শারীরিক পরিশ্রম করছে, ফিজিক্যাল এক্সারসাইজ, মানে মাটি কাটছে, এখন টোটোওয়ালারা রিক্সাওয়ালাকে পরিশ্রম করে না, কিন্তু সেই একই রিক্সাওয়ালা যে দোকানে লুচি খেত, ও দোকানেই লুচি খাচ্ছে, কিন্তু রিক্সাওয়ালাটা এখন মোটর দিয়ে চলে, পা দিয়ে চলে না। ফলে সেই রিক্সাওয়ালা, এটা গল্প বলছি, একদিন অভিজ্ঞতা,
একদিন ওই নড়াইলে উঠেছি ওই ভ্যানে, রিক্সা ভ্যানে, তো বলছি দাদা আপনি আগে যেরকম আমার শরীর ছিল রিক্সার প্যাডেল করতে গিয়ে এখনো কি একদম শরীর? বলছি না, এখন পেটের সমস্যা। বলছি কেন? না আগের মতোই টিফিন খাই, আগের মতোই খাওয়া দাওয়া করি, এখন পরিশ্রম কমে গেছে। এক্স্যাক্টলি এই ঘটনাটা হচ্ছে এখন আমাদের লাইফে। আমরা ঘর থেকে বেরিয়েই পেয়ে যাচ্ছি সব কিছু, তাই না? এখন আবার অ্যাপ সিস্টেম হয়েছে, ক্যাব সিস্টেম হয়েছে, ফোনে বুক করলে বাড়ি চলে আসছে, খাবার চলে আসছে, সব কিছু আছে। আর সেই খাবারগুলো আরও বেশি বিষাক্ত, আরও বেশি পয়জনাস। আমি সেইখান থেকে উঠে আসতে বলছি, আপনি সেই মোমোটাই খান যে দোকানে